এবং অর্জুন ফিরে যায়, শ্রীকৃষ্ণকে গিয়ে বলে। শ্রীকৃষ্ণ ছদ্মবেশে রাজার সভাতে এসেছিল রাজাকে পরীক্ষা করতে। এই জোনাকির যে হোটেল অ্যান্ড রিসোর্ট যেটা আছে সেটা কিন্তু অনেকটাই বড়। আমার বাঁ দিকেই নদী দেখতে পাচ্ছেন, আর এই নদী হচ্ছে রূপনারায়ণ নদী। একটা কিং সাইড বেড, আর এখানে টি টেবিল রয়েছে একটা। একদিনের সফরে চলে আসুন ঐতিহাসিক শহর তমলুক। তো তমলুকে এলে থাকবেন কোথায়, তার জন্যই চলে এলাম তমলুক থেকে মাত্র 10 মিনিট দূরত্বে দনিপুর। সেই দনিপুরের ঠিক আগে রূপনারায়ণের ধারে রয়েছে জোনাকি রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। তো চলুন, এসে গেছি জোনাকির সামনে। এই হচ্ছে জোনাকি হোটেল অ্যান্ড রিসোর্ট। এটি একদম নদীর ধারেই রয়েছে, সামনে কিছু মডেল রয়েছে। এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে আপনাদের ঢুকতে হবে। আজকে রবিবার, তাই অনেক গেস্ট আছেন বলে মনে হচ্ছে, অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, সামনে একটি গাছ রয়েছে, আর ওই দূরে দেখা যাচ্ছে আপনার রূপনারায়ণ নদী জাস্ট একদম গায়ে। এই দেখুন সামনে নদী, আর এটি রিসোর্টের মানে বসার জন্য চেয়ার দিয়ে রাখা হয়েছে। ধারে ধারে ফুল গাছ লাগানো আছে। দেখুন এই হচ্ছে নদী রূপনারায়ণ। এখানে একসময় এই বাঁধ দেওয়া হয়েছিল, তো অনেক চলে গেছে নদীর তলায়। আর এটা হচ্ছে এরিয়া এই রিসোর্টের, নদী পাড় বরাবর। আর এই যে দেখছেন এটি হচ্ছে রিসোর্ট, আর এটা হচ্ছে পুরোটা এরিয়া রিসোর্টের। আর এই সামনেই রয়েছে একটি সুইমিং পুল। এটি আগে ছিল না, এই রিসেন্টলি এটি বানানো হয়েছে। মানে পরিবেশটা ভাবুন যে একদম নদীর ধারে আপনি সুইমিং পুলে স্নান করছেন, আর অপোজিটেই নদী। এদিকে বাচ্চাদের জন্য এই জোনাকির যে হোটেল অ্যান্ড রিসোর্ট যেটা আছে সেটা কিন্তু অনেকটাই বড়, এবং আগেই বললাম নদী পাড়ে, এবং অনেকটা এরিয়া জুড়ে বাগান রয়েছে, এবং এখানে একটি সুন্দর সুইমিং পুলও আছে, ওপেন সুইমিং পুল। আর এখানে রাত্রে থাকার জন্য রুমগুলো আছে, সেগুলো চলুন একটু পরে দেখাচ্ছি আমি। আর এখানে যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন একজন আর্টিস্ট। উনি যথেষ্ট সুন্দর সুন্দর ওনার ড্রয়িং রয়েছে, ক্যানভাস ড্রয়িং, এবং উনি দুর্গাপূজা কালী পুজোয় বিভিন্ন জায়গায় আর্টিস্টিক প্যান্ডেল উনি করেন, এবং সেটা যথেষ্ট হয় প্রথম পুরস্কার বা সেকেন্ড পুরস্কার, এরকম প্রতি বছরই উনি এই পুরস্কার প্রাপ্ত হন, এবং উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। ওনার নাম গৌরাঙ্গ কুইলা। আমার বাঁ দিকেই নদী দেখতে পাচ্ছেন, আর এই নদী হচ্ছে রূপনারায়ণ নদী। অনেকটা চওড়া, মাঝখানে যদিও চড়া পড়ে গেছে এখন, কিন্তু একসময় এটি বিশাল চওড়া ছিল, তো এখনও আছে। এই কিছুটা অংশ চড়া পড়ে গেছে, বাকি ওইদিকে এবং এইদিকে এখনও চড়া পড়েনি। আর সেই জন্য কিন্তু এখানে নৌকো যারা পার হয়, সামনে গেঁওখালি আছে, সেই গেঁওখালি দিয়ে নদী পার হয়ে গাদিয়াড়া যায়। আর ওদিকেও আপনার তমলুক সাইডে, তমলুকের টাউন থেকে ওখানেও কিছু খেয়া পার হয়ে ওদিকে হাওড়া ডিস্ট্রিক্ট যাওয়া যায় নৌকো পেরিয়ে।
আর এদিকটা চড়া পড়ে গেছে বলে এখানে কোনো এখনো পর্যন্ত ঘাট নেই। ওই সামনে কেউখালি আর সামনে একটা আছে দনিপুর, সেই দনিপুর থেকেও নৌকো যায়, সেটাও আপনাদেরকে আমি দেখাবোই পড়বে। এটি হোটেলের মধ্যে, এই ঢুকেই সামনে বসার জায়গা, কিছু ডিজাইন করা রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এই দেখুন ভিতরটা, আর সামনে রিসেপশন। আর এই হচ্ছে একটা রুম, ডিলাক্স রুম। এটা কিং সাইড বেড রয়েছে, একটা টি টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, এখানে টিভি রয়েছে, আর এসি রয়েছে, আর এদিকে একটি ওয়ার্ডরোব রয়েছে। দেখুন অনেকটা স্পেস রয়েছে ওয়ার্ডরোবের, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে একটি নাইট ল্যাম্পও রয়েছে রাত্রে জেলে বইটি পড়ার জন্য। টেলিফোন রয়েছে এখানে রিসেপশনে কল করার জন্য। আর এদিকে একটি বেসিন রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। এই দেখুন বাথরুমটা অনেকটাই বড়, আর এখানে অনেকটাই বড় স্পেস। আর এখানে কমপ্লিমেন্টারি টুথপেস্ট, শ্যাম্পু, বডি ওয়াশ এবং ব্রাশ সব দেওয়া রয়েছে, এবং চিরুনি, সাবান সবই রয়েছে। এগুলো ইনক্লুডেড হোটেলের যে রুম রেন্ট তার সাথে তোয়াল দেওয়া রয়েছে। ভালো বেশ। নমস্কার, জোনাকি রিসর্ট। আমাদের এখানে 3 টাইপস অফ রুম রয়েছে, ডিলাক্স, সুপার ডিলাক্স, প্রিমিয়াম। আর আমাদের যেটা স্পেশাল রুম রয়েছে এক্সিকিউটিভ, স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 3,500 থেকে 5,500 পর্যন্ত রুম আপনি পেয়ে যাচ্ছেন। 5% করে আমাদের জিএসটি রয়েছে, সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাচ্ছেন, ডাবল শেয়ারিংয়ে। এক্সট্রা পার্সেনও থাকতে পারেন আপনারা, তার জন্য এক্সট্রা আমাদের চার্জেস রয়েছে। কত চার্জ লাগে? ওটা আমাদের চার্জেস 1200 প্লাস 5% ট্যাক্স। আপনি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্লাস কড পেয়ে যাচ্ছেন। ব্রেকফাস্টে কী থাকে? ব্রেকফাস্টে আমাদের পুরি সবজি থাকে বিভিন্ন টাইপসের, আমাদের ব্রেড থাকে, এগ, বয়েল এগ, এগ পোচ, দেন ফ্রুটস, জুস, স্যান্ডউইচ, দেন থাকে এখানে পরাঠা, ইডলি, ধোসা, বড়া এটসেট্রা। মানে নন ভেজ এবং ভেজ সবার জন্য আইটেম সবই সেম থাকে। আপনি চা কফি কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। দেন এবার আমাদের ড্রাইভার অ্যাকোমোডেশনে রয়েছে, সুইমিং পুল রয়েছে, আমাদের এখানে ইভেন্ট পারপাস চাইলে আমাদের ব্যাঙ্কোয়েট হলও পাওয়া যায়। আর আমাদের চেকিং চেকআউট টাইম শুরু হচ্ছে 10:30, 11টা থেকে আমাদের চেকিং টাইম শুরু হয়ে যাচ্ছে। আর চেকআউট হচ্ছে নেক্সট মর্নিং 10:30 চেকআউট আমাদের। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এখানে বুকিংয়ের জন্য আপনারা ফোন করে বুক করতে পারবেন। আর 30% মানে বুকের জন্য লাগে, বুকিং করার জন্য। পার্টিতে বলাটা হঠাৎ কী হলো যায় না, কাশি হচ্ছে, মানে হঠাৎ করে কী হলো বুঝতে পারছেন। তো যাই হোক, তো 30% পেমেন্ট করে দিতে হয়, বাকিটা আপনি এখানে এসে পেমেন্ট করতে পারবেন। আর ক্যান্সেলেশন একদিন আগে করলে করা যায়। তো চলুন ওদিকটা যাও। তো এখানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এখানে করা যায়। তো চলুন একবার ভিতরে যাব, কি রয়েছে ও দেখে নিই। এটা জোনাকি রেস্টুরেন্ট। এখানে সব রকম আইটেম পাওয়া যায়। যারা হোটেলে থাকছেন না তারাও এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন, আর যারা হোটেলে থাকছেন তারা এখানে ডিনার, লাঞ্চ এখানে এসে করতে পারেন। আর উপরে চলে এলাম, উপরে ব্যালকনিতে, এখানেও বসার জায়গা রয়েছে। এবং পরিবেশটা দেখুন শুধু কত সুন্দর, এবং চারিদিকে তাকালে যেন মনটা ভরে যাবে। এই দেখুন রূপনারায়ণ নদী চলে গেছে বহুদূর, মানে যেদিকেই তাকাবেন শুধু নদী আর নদী। জোনাকি থেকে বেরিয়ে এলাম, এই যে ডান দিকে দেখছেন এই বাইকটা আসছে, এদিকে হচ্ছে তমলুক পড়ে, আর এই হচ্ছে আপনার জোনাকি হোটেল। আর এই যে এদিকে
চলে গেছে দনিপুর। তো আমি এখন এদিকেই যাব। তো এই দেখুন এখানে যে টালি হয়, এই যে টালি সব বানানো হয়েছে, টালি কারখানা, সেগুলো এখানে রাখা রয়েছে সারি দিয়ে। এই দেখুন টালি, চলুন টালি যেখানে তৈরি হয় সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন এই যে এখানে টালি কারখানা, এখানে টালি তৈরি হয়। এই দেখুন এখানে রয়েছে টালি চুল্লি, এখানে টালিকে সাজিয়ে আগুন লাগিয়ে টালি তৈরি করা হয়। এই দেখুন সব টালি রাখা রয়েছে, এই দেখুন সব টালি রাখা রয়েছে। দেখুন এটা হচ্ছে কিছু ভাঙা টালি রয়েছে এখানে, এগুলো সব গোড়া টালি সারি দিয়ে রাখা রয়েছে। আর চলুন, এর উল্টো দিকে রয়েছে নদী, যেটা মানে আমি দেখালাম যেখানে আমি আছি তার পাশেই নদী। তো এখানেও মানে পুরোটাই নদী, এই রাস্তা দিয়ে যতটা যাবেন আপনি নদী পাবেন। তো নদীতে মানে এখান থেকে নৌকো করে বালি যাবে অনেক দূরে। তো বালি তোলা হচ্ছে লরি করে, এসে নৌকো দিয়ে বালি তোলা হচ্ছে নৌকোতে। তো চলুন একবার দেখিয়ে দিই আপনাদের কোথায়। চলুন, এই দেখুন এখানে লরি দাঁড়িয়ে রয়েছে, এখানে বালি বোঝাই তোলা হচ্ছে। দেখুন এই রোড থেকে নেমে এলাম, নেমে এসে লোড হয়েছে বেলাগুলি 100 বের করো মুঝে সুবিধাটি টাকা ভালো না পাইলেও না, যদি কিছু যদি পাই সরকার দিয়া ওদের জন্য কিন্তু কার ভাগ যদি কোর্ট দেয় ঠিক আছে। তো হ্যাঁ কি বলছো? যদি মুদির কাছে ভালো করে পাঠি তো কিছু যদি মরে গেছে যদি কার ভার করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এমন জায়গা যেন মুখ্যমন্ত্রী এসে যায়। ঠিক আছে ঠিক আছে। সারা জীবন ধরা বয়াবে তার কিচ্ছু পায়নি। এই দেখুন বালি তোলা হচ্ছে এখানে। এই দেখুন এখান থেকে বালি যাচ্ছে নৌকোতে, এই নৌকো থেকে বালি যাচ্ছে। তো বালি লোডিং হচ্ছে নৌকোতে। ভালো করে দেখিয়ে দিচ্ছে একবার দেখুন। এই যে বালি উঠছে এগুলো উত্তর দক্ষিণ 24 পরগনা যাবে, কাকদ্বীপ যাবে, এইসব সুন্দরবন এরিয়াতে এখানে নৌকো হয়ে চলে যাবে। নৌকো পেরিয়ে এই বালিগুলো ওখানে। কতটা কষ্ট করে বালি তোলা হচ্ছে, লরি করে বালি এসছে, সেখান থেকে নৌকায় তোলা হচ্ছে, নৌকা থেকে আবার চলে যাবে উত্তর দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, সুন্দরবন। মানে মানুষ যে কত কষ্ট করতে পারে, মানে সেটা সাধারণত শহরে তো তাই শুটবুট করে মানুষকে দেখা যায়, আর গ্রামে এলে দেখা যায় যে মানুষ মানে বয়স্ক 50, 55, 60 বছর বয়সের লোকজন মাথায় করে বালি লোড করছে, নৌকায় তুলছে। মানে তাদের কোনো জিমে যেতে হয় না, এক্সারসাইজ করতে হয় না, আর খাওয়া দাওয়া তো তেমন তারা খায় না, খেতে পায় না হয়তো, কারণ তারা দিন আনে দিন খায়, কিন্তু তাদের শরীর ফিগার মানে জিম করেও যে শরীর আসে না সেই ফিগারে যে থাকে আর কি। তাই তো দেখালাম গ্রামের পরিবেশ। তো ভালো লাগলে কমেন্ট করবেন, যদি কিছু বলার থাকে, কিছু নেগেটিভ পজিটিভ যাই থাকুক কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, লিখে দেবেন, আমিও পারলে আপনার কমেন্টে উত্তর দেবো, এটাই আর কি। তো চলুন আরও ওদিকে যাব, দনিপুর আছে, দনিপুরেও অনেক কিছু দেখার আছে, চলুন যাবো। Bring me into golden sunlight.
say. Never calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan. এবার এসে গেছি দনিপুর। এই হচ্ছে দনিপুরের জেটিঘাট। এই জেটিঘাট ধরে যাওয়া যায় ওইদিকে রয়েছে গাদিয়াড়া। আর এই যে দেখছেন এটা গেছে মহিষাদল। সোজা গেলে মহিষাদল হয়, সরি মহিষাদল ঠিক নয়, মানে গেঁওখালি থেকে মহিষাদল যাওয়া যায়। আর এটা হচ্ছে বাড় অমৃতবেড়িয়া থেকে মায়াচর খেয়া সার্ভিস এখান দিয়ে হয়। আর সকাল 6:30 থেকে এখানে খেয়া চালু হয়ে যায়। এই হচ্ছে এখানকার এরিয়া, এই দনিপুরের যে খেয়াঘাটের যে এরিয়া, এখানে একটা দোকান রয়েছে। এখানে এই যাওয়ার পথে বেশ কিছু বসার জায়গা রয়েছে। এই দেখুন এখন এখানে বসে রয়েছে, সিমেন্ট দিয়ে বাঁধানো রয়েছে। আর আরও আগে পিছু করে মানে ওইদিকে যাওয়াতে মানে জায়গাতে মানে বাঁশের তৈরি, মানে গ্রামে যেরকম থাকে বাঁশকে একসাথে করে সেটাকে বেঁধে বসার জায়গা রয়েছে। ওদিকেও রয়েছে। আমার সময় দেখলাম, কারণ এখন বিকেল টাইম, এখন বাজে 5:30। তো এখন সব বাড়ি থেকে বেরিয়ে একটু হাওয়া খেতে বসেছে ওখানে। সব বয়স্ক লোকেরা, বয়স্ক মহিলারা বসে আড্ডা দিচ্ছে। এবং তমলুক শহর থেকে অনেকেই বাইকে করে ফ্যামিলি নিয়ে, তার গার্লফ্রেন্ডকে নিয়ে সব আসছে এখানে নদী পাড়ে হাওয়া খেতে। এবং ভালোই এখানে বিকেল টাইম থেকে সন্ধে 7টা-8টা অবধি ভালোই ভিড় হয়। বিভিন্ন জায়গায় সব কেউ বাইক দাঁড়িয়ে গল্প করছে, কেউ বাইক নিয়ে যাচ্ছে, কেউ চা খাচ্ছে, কেউ কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এবং এই রুটে অনেকগুলো নদীর পাড়ে ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে। এবং ওপেন রেস্টুরেন্ট, এসিও রয়েছে, আবার ওপেন মানে নন এসি ওপেনও রয়েছে। সেখানে চা স্ন্যাক্স পাওয়া যায় সবগুলোতে। আপনারা এসে বসে এখানে টাইম পাস করতে পারেন, সময় দিতে পারেন। মানে এইখানটাই আপনার, এই এরিয়াটাই আপনার একটা দিন লেগে যাবে সময় কাটাতে। তো তমলুকেও যাব। তমলুকে টাউনে অনেক মন্দির রয়েছে এবং পুরনো রাজবাড়ি রয়েছে। তাম্রলিপ্ত ধ্বজ রাজার মহাভারতের সময়কার যে রাজবাড়ি, সে রাজবাড়ি রয়েছে, মন্দির রয়েছে এবং অনেক পুরনো মন্দির রয়েছে তমলুক শহরে। এবং জেলা গ্রন্থাগার রয়েছে, কৃষ্ণ মন্দির, কালী মন্দির, অনেক কিছুই রয়েছে। আর এদিকেও তমলুক টাউনের ভিতরে একটা নদীর চড়া রয়েছে। অনেক কিছুই দেখার জিনিস আছে তমলুক শহরের। এবার রাস্তার ধারে আরেকটা বেশ নদীর ধারেই একদম একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে, নাম হচ্ছে বারান্দায়। তো চলুন একবার যাই ভিতরে, দেখি মানে পরিবেশটা কেমন সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং কী কী পাওয়া যায়। ফ্রেঞ্চ ফ্রাই আর কফি অর্ডার দিয়েছিলাম, তো এসে গেছে। এটা এই প্লেটটা পড়লো 115 টাকা, কফি এবং ফ্রেঞ্চ ফ্রাই 1 প্লেট। খারাপ না, বেরিয়ে এলাম বারান্দা থেকে। তো ভালোই করেছে রেস্টুরেন্টটা, বেশ ওপেন। কিছুটা অংশ সেট দেওয়া আছে অ্যাসবেস্টারে, মানে উপরটা, আর বাকিটা আমাদের দেখালাম ভিডিওতে। ভালো খাবারের কোয়ালিটিও ভালো, আর সব রকম আইটেম পাওয়া যায়। বিরিয়ানিটা পাওয়া যায় না, বাকি স্ন্যাক্স মোটামুটি পাওয়া যায়। আর এটা রাত্রি 9টা অবধি খোলা থাকে। দেখলাম মোটামুটি এখানে স্টুডেন্টদের ভিড় অনেক প্রায়, এবং যত সন্ধ্যা হয় ভিড়টা বাড়ে। ফ্যামিলি ম্যানরাও আসেন, কারণ এখানে মানে পরিবেশটা খুব সুন্দর। এখানে একটু টিফিন করলেন, নিয়ে একটু দনিপুর দিয়ে চলে গেল, আবার হাওয়া খেয়ে আবার যে যার বাড়ির পথে। তো আপনারা এখানে এলে আপনাদের এখানেই একটা দিন কেটে যাবে। এবার চলে এসেছি তমলুক রামকৃষ্ণ মিশনে। দনিপুর থেকে 10-15 মিনিট সময় লাগে গাড়িতে বা বাইকে বলুন।
আর টোটো করে হলেও ওরকম 20-25 মিনিট লাগবে। আর বাঁদিকে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এটা রামকৃষ্ণ মিশনের, এখানে মহারাজরা বসেন। আর এখানে একটা শপ রয়েছে যেখানে আপনি বেলুড় মঠের মতো রামকৃষ্ণ মিশনের যেসব বই রয়েছে, ছবি রয়েছে, রামকৃষ্ণ, বিবেকানন্দ, পরমহংসদেব, বিভিন্ন সব রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি টবি রয়েছে। আর এর সামনে একটু এগিয়ে গেলেই মেন মন্দির রয়েছে রামকৃষ্ণ মিশনের, ওখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ রয়েছে, যেটি বেলুড় মঠের আদলে তৈরি। তো চলুন মোটামুটি। আর সামনেই রয়েছে, মানে এই ঢোকার মুখেই উল্টো দিকে রয়েছে রামকৃষ্ণ মিশন স্কুল 1 থেকে 5 অবধি ওখানে। তো চলুন সামনে, এই দেখুন এইটা, এই হচ্ছে এরিয়া। ওই সামনে যে বিল্ডিংটা দেখছেন ওখানে মহারাজা থাকেন, ওখানে ওনারা খাওয়া দাওয়া করেন। আর এই যে ডান দিকে এই যে বিল্ডিংটা, এটা রামকৃষ্ণ মিশন, এখানে আরতি হবে। আর উল্টো দিকে রয়েছে একটি বাগান, এখানে এই যে গোলাপ গাছ হয়ে রয়েছে, কাটিং করা হয়েছে দেখলাম। সামনে বর্ষাকাল, এই যে বৃষ্টিতে গাছগুলো বেড়ে উঠবে। চলুন ভিতরের দিকে যাব, এখনও আরতি শুরু হয়নি, সন্ধ্যা আরতি শুরু হয়নি, সবাই অপেক্ষা করছেন। এই হচ্ছে বিগ্রহ। এখন এই হচ্ছে এরিয়া পুরো। এই দেখুন এপাশে গাছপালা রয়েছে, ফুলের গাছ রয়েছে। আর এই সামনে যে বিল্ডিংটা দেখছেন ওখানে মহারাজা থাকেন, যারা এখানে থাকে সেবায়তরা থাকেন। আর এখানে দেখুন, এই দেখুন গোলাপ গাছ, প্রতি বছর নাকি এই গোলাপ গাছকে ডালকে কেটে দেওয়া হয়, ঠিক এই সময় থেকে ফুল হওয়া শুরু হয়। এই যে দেখুন আরতি শুরু হবে, সবাই বসে পড়েছে, এখনও শুরু হয়নি, একটু পরে হয়তো শুরু হয়ে যাবে আরতি। আর এই যে আপনাদের বললাম যে স্কুল, এটি হচ্ছে রামকৃষ্ণ মিশন স্কুল, ঠিক উল্টো দিকেই রয়েছে। এখানে এখানে ক্লাস 1 থেকে 5 অবধি এখানে পড়ানো হয়। তো এখন সন্ধে হয়ে গেছে, আরতি এখনও শুরু হয়নি, তো আমি বেরিয়ে যাব। কালকে আপনাদেরকে তমলুকে আরও অনেক কিছু দেখার রয়েছে, যতগুলো পারি কালকে আপনাদের দেখাবো। গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি তমলুক শহর ভ্রমণে, আর আপনাদের দেখাবো তমলুক শহরে কী কী রয়েছে। তো প্রথমেই চলে এসেছি আমি তমলুকের যে ঐতিহাসিক রাজবাড়ি, যেটা মহাভারতের সময়কার রাজবাড়ি। আর মহারাজ তাম্রধ্বজ এই রাজবাড়ি বানিয়েছিলেন, যদিও সেই রাজবাড়ি মাটির তলায় চলে গেছে। বর্তমানে এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, এটা তার পরের প্রজন্ম বানিয়েছে। কিন্তু এখানেই ছিল যে রাজবাড়ি, এই বংশেই রাজবাড়ি, সেটা কিন্তু মহাভারতের সময়ের রাজবাড়ি। এবং এই রাজবাড়ির রাজা, তিনি কিন্তু কৌরবদের হয়ে যুদ্ধ করেছিলেন। আর এই রাজবাড়িতে এসেছিলেন অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ যুধিষ্ঠিরের অশ্বমেধের ঘোড়া যে যজ্ঞ হয়েছিল, সেই ঘোড়াকে আটকে দিয়েছিল এই রাজা। সেই মীমাংসা করার জন্য ভগবান কৃষ্ণের সাথে অর্জুন এসেছিলেন এই রাজবাড়িতে রাজার সাথে মীমাংসা করার জন্য। তো ফাইনালি হয়ে গিয়েছিল। তো আর এই রাজবাড়িরই বিভিন্ন টাইপের মন্দির আশপাশে ছড়িয়ে রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন একটু ওদিকে যাই। আর এদিকে এই রাজবাড়িতে এই দেখুন পিছনে দেখতে পাচ্ছেন, আমি ভালো করে দেখিয়ে দেবো, কিছু খনন কাজ হয়েছিল কিছুদিন আগে, মাটি খুঁড়ে। এখানে কিছু যদি কিছু পাওয়া যায়, তো টুকটাক কিছু পাওয়া গেছে, তো সেগুলো মাটি চাপা দিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু খনন কার্য হবে, তো সেগুলো ভবিষ্যতে যদি কিছু বেরোয় সেগুলো আবার আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন এখন যাই, দেখি রাজবাড়ির ভিতরে একবার যাব, ওইখানে গিয়ে দেখাবো রাজবাড়িটা কেমন। চলুন।
ঢুকে গেছি রাজবাড়ির ভিতরে। আর এই রাজবাড়িটা দেখলেই মানে বোঝা যায় যে কত বছরের পুরনো রাজবাড়ি। আর এই রাজবাড়ি মানে অনেকটা অংশ ভেঙেই গেছে, মানে উপরে ওঠা যায় না, উপরের অংশ প্রায় ভেঙেই গেছে। আর কিছু অংশ যেগুলো রয়েছে থামটাগুলোকে লোহার সাপোর্ট দিয়ে আটকে রাখা হয়েছে। এই দেখুন, দেখছি আপনাদের। তো এই আজকে ওয়েদারটা বেশ ভালো, কারণ আজকে জানি না এখানে সকালে তমলুকটা মানে আপনাদের দেখাবো বলে হয়তো ওয়েদারটা ভালো হয়ে গেছে। আজকে যেহেতু জগন্নাথের স্নানযাত্রাও আছে, আর এখানে মহাপ্রভু মন্দির রয়েছে, যেখানে মানে চৈতন্যদেব দুবার এসেছিলেন এই মন্দিরে। তো সেই মন্দিরে স্নানযাত্রা আছে জগন্নাথের, সেখানেও যাব, আপনাদের দেখাবো। তো ওয়েদারটা ভালো, হালকা মেঘলা হয়ে আছে, অতটা বেশি গরম নেই, আর ঘুমো তো তেমন নেই। তো ভালো হলো, আপনাদের ভালো করে দেখাতে পারবো তখন। তো আর একটু রাজবাড়ি দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে। এই রাজবাড়িতে মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে অনেক মনীষীরা এখানে কিন্তু এসেছেন। বিভিন্ন এই রাজার আমলে এখানে এসেছেন। এবং এই তাম্রলিপ্ত শহর অনেক পুরনো শহর, মানে তাম্রলিপ্ত একসময় তাম্রলিপ্ত বন্দর ছিল। এখানে নদী রয়েছে রূপনারায়ণ, যেটা আপনাকে গতকাল দেখিয়েছিলাম, যেটা ধনীপুর যাওয়ার পথে পড়ে। এটা তমলুক হয়ে গেছে। তো ওইটা কিন্তু অনেকটা আরও বেশি চওড়া ছিল, তারপর মাঝখানে মানে পলি পড়ে পড়ে কমে গিয়েছিল, আবার নদীটা আস্তে আস্তে চওড়া হচ্ছে। তো এখন মানে এইখানে একসময় বড় বড় জাহাজ আসতো এইখানে, আর অনেক দূর থেকে পর্তুগিজরা এখানে এই শহর, এই তমলুক শহরে আসতেন। এখানে হিউয়েন সাং এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, মাইকেল মধুসূদন দত্ত থেকে শুরু করে অনেক মনীষী এই তাম্রলিপ্ত শহরে এসে ঘুরে গেছে। এর ইতিহাস অনেক রয়েছে এখানে, এর ইতিহাসের কোনো শেষ নেই। তো দেখালাম আমরা, তো এবার বেরোবো। আর এই রাজবাড়িরই যে মন্দির রয়েছে, কৃষ্ণজির মন্দির, তো সেই মন্দিরে কিন্তু সেটা কিন্তু এখানে যে মহাপ্রভু মন্দিরের রাজবাড়ি থেকে বেরিয়ে এসেছি। তো এবার রাজবাড়ির যে পিছনে এখানে এক মন্দির রয়েছে, কৃষ্ণজির মন্দির। এটা এখানে যে মহাপ্রভু মন্দির রয়েছে, এখানে রথযাত্রার দিন রথ বেরোবে। সেই রথ কিন্তু এটা হচ্ছে মাসির বাড়ি, এখানেই আসবে জগন্নাথ। তো সেই একবার সেই মন্দিরটা চলুন একবার দেখিয়ে দিই আপনাদের। চলুন, এদিকে আছে সামনে। মন্দিরের সামনের দরজাটা বন্ধ রয়েছে, তাই পিছন দরজা দিয়ে আমি ঢুকলাম। মন্দির 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 এখানে কৃষ্ণজির মন্দির।
এখন রাজবাড়ির যে কৃষ্ণজির মন্দির রয়েছে তার ভিতর দাঁড়িয়ে রয়েছে। তো এখানেই আসবে জগন্নাথ দেব। এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আগেই বললাম তোমাদেরকে যে মানে কৃষ্ণজির মন্দির রয়েছে, সেখান থেকে রথ বেরোবে, জগন্নাথ আসবেন, এটা এখানে এসে থাকবেন, তারপর এখান থেকে আবার মন্দিরে ফিরে যাবেন। তো এখানে তো আজকে মন্দিরের মানে এই রাজবাড়ির যে মন্দির রয়েছে কৃষ্ণজির মন্দির, তো ওনার যে পুরোহিত রয়েছেন ওনার সাথে আমি কথা বলে নেব। তো আপনারাও একটু দেখে নিন। বলুন। এটা হচ্ছে আপনার তাম্রলিপ্ত রাজবাড়ির রাধা মাধবজির মন্দির। এখানে একসময় অশ্বমেধ যুগের ঘোড়া আটকে ছিল তৎকালীনের রাজা ময়ূর বংশীয় তাম্রধ্বজ এবং ওনার পিতা শিখিধ্বজ। অর্জুনকে সাথে নিয়ে এসেছিল শ্রীকৃষ্ণ। অর্জুনের সাথে তাম্রধ্বজের মানে যুদ্ধ হয় এবং অর্জুন ফিরে যায়, শ্রীকৃষ্ণকে গিয়ে বলে। শ্রীকৃষ্ণ ছদ্মবেশে রাজার সভাতে এসেছিল রাজাকে পরীক্ষা করতে, এবং রাজা পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং শ্রীকৃষ্ণ সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন রাজাকে। পরবর্তীকালে জিষ্ণু হরি নামে সেই মন্দিরটি বিখ্যাত। এই রাজবাড়িরই সামনে, এখান থেকে 2 মিনিটের পথ। এবং এখান থেকে কতটা? এখান থেকে 2 মিনিট। আচ্ছা। 2 মিনিটের মধ্যেই আচ্ছা এই এলআইসি অফিস আছে, পুরনো এলআইসি অফিসের সামনে অপোজিটে। আচ্ছা এবং এটা রাজবাড়ির বাস্তু কুলদেবতা। পরবর্তীকালে ওনারা হচ্ছে মানে আপনার দ্রৌপদী স্বয়ংবর সভাতে উপস্থিত ছিলেন তাম্রধ্বজ রাজা। তাম্রধ্বজ আচ্ছা। এবং ওনার পিতা শিখিধ্বজ। আচ্ছা। পরবর্তীকালে ইতিহাসবিদরা অনেকে এসছে, হিউয়েন সাং, ফাংহিয়েন, সম্রাট অশোক এবং সংঘামিত্রা এখান থেকে সিংহল যাত্রা করেছিল। পরবর্তীকালে তৎকালীন রাজা ছিলেন সুরেন্দ্র নারায়ণ রায়, ব্রিটিশদের আমলের কথা বলছি। ওনার আমলে ব্রিটিশরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে সভা করার অনুমতি দেয়নি এবং উনি ওনার আমবাগান এই খোসরং মন্দিরের কর্নাটে আছে। আচ্ছা। এই পূর্ব দিকের কর্নাটে আচ্ছা। খোসরং বলে একটি জায়গা আছে, ওখানে বিলেতি আমবাগান ছিল। সেই রাতারাতি আমবাগান কেটে ওনার সভার আয়োজন করেছিলেন। আচ্ছা। এবং নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিলেন 1938 সালে 11ই এপ্রিল। এবং এখান থেকে উনি জেলা লাইব্রেরিতে গিয়েছিলেন, যেটা আপনার রামকৃষ্ণ মিশনের সামনে আছে। আচ্ছা। এবং মাতঙ্গিনী হাজরা এখানে গুলি করে মারা হয়েছিল এই স্টেট ব্যাংকের সামনে। এবং স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন এই রাজবাড়ির মানে আতুরঘর এইখানটায়। রাজবাড়ির এই পেছনে যে বাড়ি আছে এখানে স্বাধীনতা সংগ্রামীরা থাকতেন আত্মগোপন করে এবং ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। এবং রাজপরিবার থেকে যেটা শুনেছি, এই ইমারতের চূড়াটা যে দেখছেন, হ্যাঁ এটা এইখানে মাতঙ্গিনী হাজরা দেশের জাতীয় এই যে পতাকা, এটা ওই ইমারতের চূড়াটা, আচ্ছা। ওখানে দেশের জাতীয় পতাকা লাগিয়ে ব্রিটিশ আমলে এই থানাটা ঘেরাও করেছিল। পরবর্তীকালে আপনার ওই আন্দোলনের সময় ওইখানে গুলি লেগে দেহত্যাগ করে। আর এই তাম্রধ্বজ রাজার যে রাজবাড়ি ছিল সেটা তো এখন মাটির তলায় চলে গেছে নাকি? সেটা নদীর গর্ভে চলে গেছে। পরবর্তীকালে পুরনো যে ইতিহাসগুলো সেগুলো সব নদীর সাথে চলে গেছে। আর এখন বর্তমান যে রাজবাড়িটা আছে ওটা বর্তমান যে- ওই প্রজন্মের এটা তবে সঠিক কেউ বলতে পারছে না কত বছর হবে। আনুমানিক একটা এখানে একটা আন্তর্জাতিক সেমিনার হয়, প্রতি বছরই হয় ডিসেম্বর মাসে। 24 থেকে শুরু হয় মেলার সাথে। সেখান থেকে কিছু কিছু তথ্য উঠে আসছে। এই ইমারতের আয়ু কত, কেউ বলছে 600 বছর, কেউ বলছে 550। তবে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এখানে। মানে বর্তমান যে এই প্রাসাদটা আছে, বর্তমান যে ইমারত আচ্ছা, এটা আর যেটা আপনার কুরুক্ষেত্র মহাভারতের সময় সেটা তো নদীর তলায় চলে গেছে। হ্যাঁ, সেটা ছিল আপনার তাম্রলিপ্ত নগরই ছিল 8 মাইল জুড়ে। সেটা হচ্ছে আপনার নদীতে চলে গেছে, রূপনারায়ণ নদীর। হ্যাঁ, আর ওই তাম্রধ্বজ রাজারই বংশধর এইটা এই মন্দির বানিয়েছে না এটা বানিয়েছে? আচ্ছা।
আর এখানে তো আজকে তো সানযাত্রা, হ্যাঁ এখানে আজকে আজকে তো মহাপ্রভুদের সানযাত্রা, মহাপ্রভু- এটা মাসির বাড়ি। এটা মাসির বাড়ি। আচ্ছা, এখানে তো রথের দিন এখানে রথের- হ্যাঁ। থাকবে, এখানে থাকবেন। এখানে থাকবেন, এখানে অনুষ্ঠান যেমন হয়, হুম প্রভু সেবা, হুম হুম ভাগবত পাঠ, হুম। যেগুলো নিয়মে আছে হয় ওগুলো সেটা। হতে থাকে। আর এই রাজবাড়ির বংশধর এখনো আছেন তো? হ্যাঁ, এখন 64 জেনারেশন চলছে। আচ্ছা এবং আমার কাছে একটি পেপার আছে, আচ্ছা। ওটা আপনি চাইলে দেখতে পারেন বা আচ্ছা। নিয়েও যেতে পারেন। আচ্ছা আচ্ছা ওনাদের বংশ পরম্পরা জেনারেশন। আচ্ছা আচ্ছা। আর এখন যে বংশধর আছেন ওনার নাম? ওনার নাম অনেক আছে, এখন অনেক ভাই আছে, আচ্ছা। 22 জন ভাই আছে। আচ্ছা তবে কেউ কলকাতাতে কর্মসূত্রে, কেউ ব্যবসা, আচ্ছা বেশিরভাগটা এখানেই থাকে। আচ্ছা আচ্ছা। এই মন্দিরের পেছন পাশে ওনাদের আর বংশধররা পরিবার থাকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনার এবার এক সময় এখানে ইতিহাসের সাথে অনেক কিছু আছে, খুঁজলে অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ। তবে এক সময় এই যে রুমটা দেখছেন, হ্যাঁ। এখানে এক সময় মাইকেল মধুসূদন দত্ত কোথায়, ছিলেন। কোন রুমটা? এই রুমটাতে, এই যে সিংহাসনটা, এই যে আচ্ছা দেওয়ালটা, আচ্ছা, এই যে এই রুমটা আচ্ছা এই ইমারতের নিচে আচ্ছা। মাইকেল মধুসূদন দত্ত এসেছিলেন। আচ্ছা। তবে সেগুলো অনেক ওই নেতাজি আসার পরে মনে হচ্ছে। হুম হুম। তো তাম্রলিপ্ত নগরী, এটা হচ্ছে আপনার এক কথায় বলা যায় কপাল মোচন তীর্থ। হুম, কিন্তু অনেক বছর, অনেক হাজার বছর এটা পুরনো। কলকাতা শহরের থেকেও পুরানো হ্যাঁ, শহর অনেক তাম্রলিপ্ত। পুনঃস্থাপিত শহর। হ্যাঁ, এখানে অনেক পর্যটকরা এসেছেন এখানে। যেটা হচ্ছে আপনার হলদি নদী, যেটা হুম, হলদিয়া বন্দর হুম, নামে হুম, এখনো পরিচিত, হুম সেটা একসময় এই তাম্রলিপ্ত বন্দরে ছিল। ছিল, হ্যাঁ। সেটা উঠে গিয়েছে। হুম সেই তাম্রলিপ্ত বন্দরে একসময় বড় বড় জাহাজ এসতো। হুম হুম। সম্রাট অশোক এসছে, হিউয়েন সাং এসছে, এসছে। ওনার মূর্তি আছে নদী হ্যাঁ, স্টিমার ঘাটে হুম, যেতে। হুম। ইতিহাস অনেক কিছু বলছে, তবে সেগুলো কালের প্রভাবে মোটামুটি হ্যাঁ, বিলীন আর আপনাদের মানে এই যে পুজো করছেন, আপনাদের কত জেনারেশন? জেনারেশন আগে অন্য পুরোহিত ছিল, এখন আমি আছি। আচ্ছা, আচ্ছা। প্রায় আপনার 8 নাম? বছর। আমার নাম উত্তম ভট্টাচার্য। উত্তম ভট্টাচার্য, আপনি এখন এই আমি মন্দিরের এখন- পুরোহিত। হ্যাঁ। ওকে, ধন্যবাদ। মন্দিরের যে পুরোহিত, ওনার সাথে কথা হলো। তো আর এখানে বংশধররা আছেন, তো বংশধররা আজকে যেহেতু সানডে, তিনি যে এখানকার যে উনি এখানকার তামিলনাড়ু শহরের চেয়ারম্যান ছিলেন দীপেন্দ্রনারায়ণ রায়, উনি এখন নেই। তো আরও অনেকগুলো জায়গা দেখানো আছে তমলুকের, তো বেশি সময় নেব না এখানে, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আরও অনেকগুলো জায়গায় যেতে হবে। তো যাই, চলুন গিয়ে এগুলো আপনাদের দেখাই। আজকে সানযাত্রাও আছে, মহাপ্রভু মন্দির, ওখানেও যাব। চলুন ওইদিকে যাই। সকাল সকাল চলে এলাম তমলুকের শ্রী শ্রী মহাপ্রভু মন্দিরে। এখানে শ্রী চৈতন্যদেবের দুবার চরণ পড়েছিল এই মন্দিরে। উনি যখন পুরী গিয়েছিলেন, যাওয়ার পথে এখানে এসেছিলেন, তার আগেও একবার এসেছিলেন। আর আজকে শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা রয়েছে, পুরী মন্দিরে রয়েছে, জগন্নাথ মন্দিরে, এবং এখানেও রয়েছে, আর বিভিন্ন জায়গায় সেই অনুষ্ঠান হবে, এখানেও হবে। তো আজকে খুব ভালো দিনে এসেছি এখানে। তো এখানে যে জগন্নাথ দেবের স্নানযাত্রা রয়েছে সেটা একবার দেখে নেব, আপনাদেরও দেখাবো, আমিও দেখব। অলরেডি আমার স্নানযাত্রার এক ভিডিও আমি ছেড়ে দিয়েছি আগের ভিডিওতে ইউটিউবে, তো আপনারা চাইলে সেখানে ডিটেলসে পুরোটা রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। আর এটা হচ্ছে বাসুদেব ঘোষ, যিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তার সমাধি রয়েছে ওখানে। আর এই দেখুন স্নানযাত্রা উৎসব এখানে রয়েছে। আর এটা হচ্ছে এই মন্দিরের যে মেন গেট, তার সামনে এগুলো লেখা রয়েছে, বিভিন্ন নোটিফিকেশান এই মন্দির সম্পর্কে, কখন দর্শন হবে, কি টাইম, ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সেখানে, সেগুলো কত করে পড়ে, সব কিছুই এগুলো আপনারা দেখে নেবেন। এ দেখুন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুজিউ মন্দির, এইখানটা হচ্ছে মেন এন্ট্রান্স। ঢুকলেই ডান দিকে একটি স্টল রয়েছে, এখানে আপনি বিভিন্ন টাইপের বই পেয়ে যাবেন, তুলসীর মালা পেয়ে যাবেন, আরও যা যা সামগ্রী আপনারা পেতে পারবেন এখানে মন্দির সম্পর্কিত। এই দেখুন সামনে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই যে পিছনের যে 3টে বিগ্রহ দেখছেন, এটি কিন্তু নতুন এসেছে গত বছর থেকে, পুরী থেকে এসেছে। আর সামনে যে ছোট বিগ্রহ রয়েছে ওগুলো ছিল আগে ওগুলোই রথযাত্রায় যেত মাসির বাড়ি। তো এবার
এই বড়রাও এই উপরে যে তিনটে বড় যে হয়েছে রাখা হয়েছে জগন্নাথ বলরাম ওগুলোও যাবে, প্লাস ওগুলোও যাবে। এই হচ্ছে মন্দিরের অংশ। চলুন মন্দিরটা একবার দেখে নিই। মন্দিরটা অনেক বছর পুরনো, প্রায় 500 বছর পুরনো মন্দির। দেখুন এখানে সামনে মহাপ্রভু বিগ্রহ রয়েছে। চলো দেখে দিই আপনাদের। এখানে আপনারা এসে পুজো দিতে পারবেন, সকালে সন্ধ্যায় এসে দিতে পারবেন, আরতি হয় এখানে। এই হচ্ছে মহাপ্রভু, ডান দিকে জগন্নাথ আর বাঁ দিকে ভগবান শ্রীকৃষ্ণ। আর এই যে এখানে তুলসীর মঞ্চ রয়েছে। একটু পরেই শুরু হবে স্নান যাত্রা। এই যে সব তার প্রস্তুতি চলছে, আম পাতা কাটা চলছে। এগুলি প্রত্যেকটি ঘটে দিয়ে তারপর মানে যে জল দিয়ে স্নান করানো হবে। এবার এই স্নানযাত্রা শুরু হবে, সব রেডি হয়ে গেছে। তো চলুন স্নানযাত্রাটা দেখে নিই কেমন হচ্ছে, বা আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন, এই দেখুন জগন্নাথ দেব, বা স্নানযাত্রা শুরু হবে। মহাপ্রভু মন্দিরে একটু পরেই শুরু হয়ে যাচ্ছে স্নানযাত্রা। রথ টানা হবে, জগন্নাথ দেবের মাসি বাড়িতে যাবে, আবার ওখান থেকে এখানে আসবে। আর মাসির বাড়ি হচ্ছে তমলুক রাজবাড়ি যে রয়েছে সেখানে মন্দির, সেটাই মাসির বাড়ি। আর এই মহাপ্রভু মন্দিরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে আগের, আপনারা চাইলে সেখানে গিয়ে মন্দির সম্পর্কে দেখতে পারেন আরও ডিটেলসে। এখানে যে রথযাত্রা হয়েছিল গত বছর, এবং তারপরে এখানে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এখানে দুবার এসেছিলেন। তো তার পাদুকা রাখা হয়েছে, তার চরণ দর্শন হয়েছিল, তার ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে নিতে পারবেন।
সানযাত্রা অনুষ্ঠান শেষের পথে, এরপর পুষ্পাঞ্জলি হবে। অনেকে বসে রয়েছেন ভক্তরা, যারা পুষ্পাঞ্জলি দেবে। তো এমন একটা দিনে এই মন্দিরে এলাম যেখানে, আর এই মন্দির আগেই বলেছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন ঘটেছে দুবার। সেরকম একটি মন্দিরে এসে আজকে জগন্নাথ দেবের সানযাত্রা দেখে আমার যথেষ্ট ভালো লাগছে এবং আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এবং আর তমলুকে এখনও অনেকগুলো মন্দির রয়েছে, বর্গভীমা মন্দির রয়েছে, যেটা সতীপীঠের এক পীঠ। তো সেগুলো আমি নেক্সট পর্বে দেখাবো। এই পর্বে যেগুলো দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই জন্য আমি দেখালাম না, নেক্সট পর্বে দেখিয়ে দেবো। তো আর যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন একটু, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।